বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের চলো শিখি কার্যক্রম 12-12 যে কোর্স প্ল্যান, সেটা আমরা গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি, আলোচনা করেছি। সব টিচারদের সাথে তোমাদের পরিচিতি পর্বগুলা কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ আজকে থেকে আমরা মূল ক্লাসগুলো শুরু করতেছি। আমি তোমাদের রসায়ন ক্লাস নিব, তোমাদের শাহিন ভাইয়া হাজির হয়েছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা বোর্ডে লিখে রাখছি এসএসসি 22 কেমিস্ট্রি, ঠিক আছে। এই যে বন্যা পরিস্থিতির জন্য এসএসসি পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে, এটার জন্য কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে ব্যাপারগুলো তোমাদের সাথে আলোচনা করার, পরীক্ষায় ভালো কিছু করানোর জন্য। এবং কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে, সেটা সিকিউ বলো, এমসিকিউ বলো, কয় সেট প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে, সেগুলো সাজেশন সহ যাবতীয় ইনফরমেশন আজকের ক্লাসে আমি দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া অলরেডি তোমরা টপিকটাও দেখতে পাচ্ছ। তো ক্লাস শুরুর আগে সবাই আমাকে একটু ইনশিওর করো ব্যাপারটা ক্লিয়ার কিনা, বোঝা যাচ্ছে কিনা, কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে। সবাই দ্রুত কমেন্ট করবা। এবং পাশাপাশি আরেকটা বিষয় তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাস চলাকালীন সময়ে, আমি আবারও বলতেছি, ক্লাস চলাকালীন সময়ে তোমরা যে যত বেশি ফ্রেন্ডদেরকে নাম উল্লেখ করে মেনশন করবা, যত বেশি তোমরা ফ্রেন্ডদেরকে নাম উল্লেখ করে মেনশন করবা, তার মধ্যে আমরা 3 জনকে বিজয় হিসাবে সিলেক্ট করব এবং তাদেরকে 50 টাকা রিসার্চ দিব, ঠিক আছে। 20, 20, 10 এই টোটাল 50 টাকা আমরা ক্লাস শেষে তাদেরকে রিসার্চ করে পুরস্কার দিব। যত বেশি ফ্রেন্ডদেরকে নাম মেনশন করে তোমরা শেয়ার করবা, ঠিক আছে। আর সর্বোচ্চ যে শেয়ার করতে পারবা টোটাল ক্লাসটা, সে বনি ভাইয়ার ইংলিশ ভোকাবুলারি বইটা পাবা। আশা করছি এই ভোকাবুলারি বইটা তোমাদের জন্য খুব উপকারী হবে। সো দেরি কেন বন্ধুরা, তোমরা যত পারবা বিষয়টা শেয়ার করো, বারবার শেয়ার করো, যেন এই বইটা লুফে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমাকে একটু ক্লিয়ার জানাও। হ্যাঁ, এখানে কমেন্টগুলো দেখছি, রুহুল আমন লিখছে ক্লিয়ার হয়েছে, জাহিদ হাসান তপু মেনশন শুরু করেছে, আমাদের ফিজিক্স স্যার প্রান্ত স্যার দেখছে, ঠিক আছে, ওকে স্যার। সবুজ রানা, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে বলছি তোমরা একটু যত পারবা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, কারণ পুরস্কারের বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো চলো আমি টোটাল ব্যাপারগুলো তোমাদের সাথে ডিসকাস করা শুরু করি, ঠিক আছে। দেখো ভাইয়া, আমি এখানে লিখেছি যে এসএসসি 22 কেমিস্ট্রি, তোমরা অলরেডি জানো তোমাদের পরীক্ষাটা শর্ট সিলেবাসে হচ্ছে, এগুলো নতুন করে আমার কিছু বলার নাই, ঠিক আছে। তোমরা প্রিপারেশন নিয়েছিলা, তোমাদের গত 19 তারিখে পরীক্ষার কথা ছিল, তাহলে তোমাদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। তো ভাইরা তোমাদেরকে কিছু হেল্প করতে পারে কিনা এই প্রয়াসে আমরা তোমাদের পাশে আছি, ঠিক আছে। তো আমি প্রথমে যে ব্যাপারটা বলতে চাই, সৃজনশীল প্রশ্ন 8 সেট হবে, তোমরা জানো। সেখান থেকে 3 সেট প্রশ্ন তোমাকে লিখতে হবে, 3 সেট প্রশ্ন লিখতে হবে। আমি তোমাদেরকে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কোনটা বাছাই করলে তুমি মার্কস বেশি পাবা, এই বিষয়গুলো ক্লাসে প্রথমে শেয়ার করছি, ঠিক আছে। তোমরা ক্লাসটা ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন দাও, তাদেরকে দেখার সুযোগ করে দাও, কারণ ইনশাল্লাহ উপকার হবে। এবং এই লাস্ট মুহূর্তে তোমাদের যে সাজেশনটা আমি দেব, এটা তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। তো প্রথমে চলো আমরা অধ্যায়গুলোর নাম লিখি, কি কি অধ্যায় আছে তোমরা জানো। 1 নম্বর অধ্যায়টা হচ্ছে তোমাদের রসায়নের ধারণা। 1 নম্বর অধ্যায়টা হচ্ছে রসায়নের ধারণা। 2 নম্বর অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা। আমি অধ্যায়গুলোর নাম লিখে নিচ্ছি, তোমরা এর ফাঁকে খাতা কলম নিয়ে বসে পড়ো, ক্যালকুলেটরটাও কাছে নিয়ে ফেলো, কারণ সিকিউ এমসিকিউ গুলো সলভ করাবো আমি অধ্যায় ধরে ধরে, ঠিক আছে। রেগুলারলি আমি থাকবো। তবে আবারও বলছি, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, মেনশন করো, যেন তারা ক্লাসটা বেশি বেশি দেখতে পারে। ভাইয়ের ক্লাসটা ছড়িয়ে দাও সবাইকে, কারণ সবার খুব উপকার হবে, ওকে। তো দেখো, 2 নম্বর অধ্যায়টা হচ্ছে পদার্থের অবস্থা। 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়টা তোমরা বুঝতেই পারছো যে 3 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের পদার্থের গঠন। পদার্থের গঠন। তোমাদের বইয়ের 4 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী। খাতা কলম নিতে বলেছি। কোন অধ্যায় থেকে যেভাবে আমি সৃজনশীল বলবো, ইনশাল্লাহ যদি কপাল কোনো কারণে খারাপ না হয়, কারণ গতবার কপাল খারাপ হয়নি, কমন ছিল, ইনশাল্লাহ এবার তোমাদেরকে যেভাবে বলবো সেভাবে কমন থাকবে, ওকে। 4 নম্বর পর্যায় সারণী। 5 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন। 6 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের
মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আমি জাস্ট কিচ্ছু করি নাই ভাইয়া, অধ্যায়গুলোর নাম লিখতেছি, আলোচনা করব কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্নগুলো আসবে। 7 নম্বর অধ্যায়টা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। তুমি জানো যে এবার 8 নম্বর অধ্যায় আর লিখবো না, কারণ 8 নম্বর অধ্যায় এগুলো তোমাদের নাই। এরপরে আছে একদম 11 নম্বর অধ্যায় আছে। 11 নম্বর অধ্যায়, যেটা অনেকের কাছে আতঙ্কের নাম মনে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম ও জ্বালানি নিয়ে আলোচনা করা আছে। অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম। খনিজ সম্পদ ও জীবাশ্ম। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে অধ্যায়টা আছে শর্ট সিলেবাসের, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, এবং রেগুলারলি যেহেতু ক্লাস হবে, গতকাল তোমরা দেখছো যে আমরা ব্যাপারটা তোমাদেরকে বলে দিয়েছি যে 144টা ক্লাস হবে আমাদের এই প্রোগ্রামগুলো টোটাল মিলে। তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি রসায়নের টোটাল কমপ্লিট একটা প্যাকেজ দেওয়ার চেষ্টা করবো, যেন ইনশাল্লাহ শুধু এ প্লাস কেন, ইনশাল্লাহ যেন আমরা ফুল মার্কসটা পরীক্ষায় পাই, সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ওকে, দেখো এই যে অধ্যায়গুলো লিখছি, প্রশ্ন থাকবে, তোমরা জানো সিকিউ প্রশ্ন থাকবে হচ্ছে 8 সেট। 8 সেট প্রশ্নের মধ্যে তোমাকে লিখতে হবে 3 সেট। খুব ইজি ব্যাপার, সত্যি ইজি ব্যাপার। কিন্তু এই 3 সেট প্রশ্ন আমরা কোন অধ্যায় থেকে লিখব, কোন অধ্যায় বাছাই করাটা আমার জন্য বেটার, এটা জানা দরকার। আসলে লিঙ্ক আপের একটা ব্যাপার আছে। যখন তুমি ডিভাইন করতেছো এভাবে যে অধ্যায়, তো এখানে গুণে যদি দেখো তাহলে অধ্যায় দেখো আছে 8টা অধ্যায় আছে, গুণে দেখতে পারো, দেখো এই যে 4 8টা অধ্যায় আছে, তাহলে 8টা অধ্যায় থেকে 8টা সিকিউ প্রশ্ন আসবে। তার মানে সব অধ্যায় থেকে একটা একটা করে সিকিউ আসবে। এরকম মেন্টালিটি যারা নিয়েছো তারা এটা বাদ দিয়ে দাও, কারণ তোমরা জানো যে 1 নম্বর অধ্যায় থেকে কোনো ধরনের কোনো সিকিউ প্রশ্ন হবে না। তার 1 নম্বর অধ্যায়ের কাজ হচ্ছে শুধু এমসিকিউ। তাহলে এবার থেকে গেল কয়টা অধ্যায়? 7টা। এই 7টা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে? 8টা। তোমাকে লিখতে হবে কয়টা? 3টা। তাহলে এবার অনেকে চিন্তা করতে পারো যে এবার তো ব্যাপারটা হয়ে গেছে, আমি যে কোনো অধ্যায় বাদ দিয়ে 3টা অধ্যায় বেছে নিলে হবে। কিন্তু ভাইয়া, ওই যে বললাম লিঙ্ক আপের বিষয় আছে, একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের প্রশ্ন লিঙ্ক করে করে তোমাকে দিবে। ধরো 2 থেকে কোনো প্রশ্ন করেছে, 3 থেকে ধরো 2 এর গ আছে, 3 থেকে ধরো ঘ দিয়ে দিয়েছে, বা 3 নম্বর অধ্যায় থেকে গ করেছে, 4 নম্বর থেকে ঘ দিয়ে দিয়েছে। এই যে লিঙ্ক আপগুলা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো 11 নম্বর অধ্যায়টা পড়তে চায় না বা উত্তর করতে চায় না। অনেকে যারা করতে চায় না, কারণ এখানে যে জৈব যৌগের কিছু ব্যাপার আছে, কিছু বিক্রিয়া আছে, কিছু প্রস্তুতি আছে। আমি বলবো যারা এটা করতে চাও তারা এটা খুব ভালো করে পড়ো, কারণ 2 সেট প্রশ্ন আসবে। আর যারা এটা করতে চাও না, তাহলে তাদের জন্য অপশন তো অবশ্যই আছে, এখানে দেখতেই পাচ্ছ। তো আমি বলে দিই কোনটা থেকে কয়টা প্রশ্ন আসবে, ঠিক আছে? এই 11 নম্বর অধ্যায় যেটা আছে, এই 11 নম্বর অধ্যায় থেকে ইনশাল্লাহ 2 সেট প্রশ্ন আসবে। তাহলে যে বন্ধুরা তোমরা 11 নম্বর অধ্যায়টাকে বেছে নিয়েছো, তারা এই 11 নম্বর অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন পাবা। তবে সতর্কতা অবলম্বন করবা যে 11 নম্বর অধ্যায় যদি তুমি বাছাই করে ফেলো, তুমি ভুল করে আর 4 5 3 এগুলোতে যাইও না। তুমি যদি মনে করো যে 11 থেকে আমি 2টা পাচ্ছি, 4 পড়বে একটা পাবো, বা 5 পড়বে একটা পাবো, বা 3 পড়বে একটা পাবো, আমি বলবো ভুল করো, এইদিকে তুই উঠবা না, কারণ এগুলো প্রশ্নগুলো লিঙ্ক আপ হবে, একটার সাথে আরেকটা অধ্যায় পড়তে হবে। পদার্থের গঠনের সাথে পর্যায় সারণীর সম্পর্ক আছে, পর্যায় সারণীর সাথে বন্ধনের একটা সম্পর্ক আছে। পড়তে গেলে বিপদে পড়ে যাবা, সবগুলো অধ্যায় আবার পড়তে হবে। তাই তোমাকে আমি ইউনিক একটা আইডিয়া দিচ্ছি। তুমি যদি 11 থেকে 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাও, তাহলে তুমি ভাইয়া এই 6 নম্বর থেকে 1 সেট প্রশ্ন পাবা 6 নম্বর অধ্যায় থেকে, যেটা হবে ইউনিক। এই 6 নম্বর থেকে যে প্রশ্নটা হবে সৃজনশীল, সেটা কোনো অধ্যায়ের সাথে কোনো লিঙ্ক আপের প্রশ্ন হবে না। তাহলে তোমার এক ধরনের স্টুডেন্টের জন্য আমার সাজেশন, সিকিউ এর 3টা প্রশ্ন শেষ। যে সমস্ত স্টুডেন্টগুলা 11 নম্বর অধ্যায়কে বেছে নিয়েছো, তারা 11-র সাথে 6 নম্বরটা যোগ করে নিবা। 11 আর 6 নম্বর এই 2টা অধ্যায় যদি পড়ো, তাহলে তুমি মাশাআল্লাহ 3 সেট প্রশ্ন লিখতে পারবা, এটা কনফার্ম। ঠিক আছে? তো চলো আমি এর ফাঁকে একটু কমেন্টগুলো পড়ে নিই, কি অবস্থা, তোমরা কেমন ফ্রেন্ডদেরকে শেয়ার করছো, মেনশন করছো, ব্যাপারগুলো দেখি।
সবাইকে মেনশন করে দেখার জন্য সুযোগ করে দিতে আমি বললাম, কারণ এই সাজেশনমূলক ক্লাস তোমাদের জন্য খুব উপকার হবে। জাহিদ হাসান তপু লিখছে 11 বাদে অল চ্যাপ্টার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 11 বাদে তো অল চ্যাপ্টার থেকেও 3 সেট প্রশ্ন করা যাবে, বলেই দিয়েছি 3 সেট প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আমি আবারও অ্যানাউন্সটা করতেছি যে যত ফ্রেন্ডদেরকে নাম উল্লেখ করে মেনশন করবা, ক্লাস শেষে সর্বোচ্চ মেনশনকারী 3 জন 50 টাকা রিসার্চ পুরস্কার পাবা। আর যে যত বেশি ক্লাসটা শেয়ার করবা, যত বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিবা, সে আমাদের বনি ভাইয়ের ভোকাবুলারি ইংলিশ বইটা একদম ফ্রিতে জিতে যাবা। সো কেন ভাই সুযোগটা মিস করবা বলো? যত পারো শেয়ারটা করে ফেলো, যত পারো শেয়ারটা করো। ঠিক আছে, আহসানুল্লাহ শুভমিধা লিখছে ভাইয়া কেমন আছেন? আপনাকে ভালোবাসি। আমিও ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে লিখছে 11-6 দুইটাই পড়ছি প্রাপ্তি আক্তার। হ্যাঁ, দুটাই পড়তে হবে, কারণ 11-6 দুটা পড়লে 3টা প্রশ্ন তুমি পাবা, এটা শিওর। ওকে, তো তাহলে যে সমস্ত স্টুডেন্টগুলা 11 নম্বরটা ধরে রেখেছিল তাদের জন্য সাজেশনটা শেষ। এবার অন্য অধ্যায়গুলো নিয়ে আমার কথা বলার পালা। অন্য অধ্যায়গুলো নিয়ে কথা বলি। এই যে 2 নম্বর আর 3 নম্বর আছে, এই 2 নম্বর আর 3 নম্বর অধ্যায় নিয়ে আমি দেখছি যে আমাদের মধ্যে অনেকে চিন্তা করে এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তবে আমার যতটুকু মনে হচ্ছে এবার, সেটা হচ্ছে 2-3 থেকে হয়তো 2টা প্রশ্ন না, 2-3 থেকে একটি প্রশ্ন, একটি প্রশ্ন। এটা আমি বলছি মানে যে এরকমটি হবে তা না, তবে হওয়ার চান্স অনেক বেশি যে 2-3 থেকে একটা প্রশ্ন, একটি। ওকে, আর এই যে দেখো ভাইয়া থেকে গেল 4-5, 4-5 থেকেই হবে 3টি প্রশ্ন। মানে 3টি প্রশ্ন নিয়ে যারা চিন্তায় আছো তারা 4-5টা যদি ভালো করে পড়ো তাহলে 3টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলো যে ভাইয়া বাকিগুলা সব বাদ, 4-5 ভালো করে পড়লাম, 3টা প্রশ্ন তো আমি পেরে যাচ্ছি, ফুল কমন। হ্যাঁ কমন, কিন্তু ভাই আমরা তো পরীক্ষার সেন্টারে গেলে মেন্টালিটি ভাবে কেমন যেন একটু দুর্বল হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যতিক্রম যে বিষয়গুলো আসে, ধরো তড়িৎ ঋণাত্মকতা, আবার ধরো ইলেকট্রন আসক্তির কথা যদি বলি, ফ্লোরিন ক্লোরিন, কোনো ভুল করে তুমি ধরো ফ্লোরিনকে বেশি ইলেকট্রন আসক্তি বানাই দিয়ে চলে আসলা, তাহলে কিন্তু টোটাল প্রশ্নটাই ভুল হবে। যতই লেখো কোনো মার্ক পাবে না, কারণ ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি। তো এই ব্যতিক্রমতা থাকার জন্য এই 4-5টা রিক্সি হয়ে যায় যারা একটু কম পড়াশোনা করি। আর যারা ভালো পড়ি তাদের কাছে তো 4-5টা 3টা প্রশ্ন সেফ জোন। ঠিক আছে, তাহলে এখান থেকে 3টা, 6 থেকে 1টা, 11 থেকে 2টা, এখান থেকে 1টা, বাকি থেকে গেল 7। এই 7 থেকেও থাকবে একটি প্রশ্ন, একটি। টোটাল প্রশ্ন আমি বলেছি 8টি থাকবে, 3টা লিখতে হবে। তো চলো তো আমরা হিসাবটা মিলাইনি 8টি হবে কিনা। 1 নাম্বার সৃজনশীলের জন্য বাদ, শুধু এমসিকিউর জন্য পড়বা। 2 পড়লে 3 পড়তে হবে। 2-3 দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন পাবা। ঠিক আছে, 4-5 থেকে পাবা 3টা, 6 থেকে ইউনিক প্রশ্ন পাবা। ইউনিক প্রশ্ন পাবা মানে এটা কারোর সাথে কোনো লিঙ্ক আপ থাকবে না, ও একাই এক সেট প্রশ্ন করে দিবে। আর 7 নাম্বারটা রাসায়নিক বিক্রিয়া, একটি প্রশ্ন থাকবে, তবে কারোর সাথে এটা লিঙ্ক আপ থাকবে, হয়তো গ ঘ মিলিয়ে দিব অন্য অধ্যায়ের সাথে। আর 11 নাম্বার থেকে একদম ইউনিক 2টা প্রশ্ন নিজে নিজেই থাকবে। তাহলে দেখো 8টা হইলো কিনা। 1 আর 3 4, 4 আর 1 5, 5 আর 1 6 আর 2 8, দেখো 8টা প্রশ্ন হয়েছে। আমাকে যদি বলো বা কোন অধ্যায়টা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, আমি বলবো যার 11 প্রিপারেশন আছে সে 11 আর 6 পড়বা, 11 আর 6 পড়বা। ঠিক আছে, আর যাদের 11 নম্বর অধ্যায়টা ভালো প্রিপারেশন নাই তারা 3 4 5 বা 2 3 4 5 টোটালটাই 2 3 4 5, অথবা এখানে এসে 7 নাম্বারটাও অ্যাড করতে পারো। এই তো ব্যাপার গেল। তোমাদের সিলেবাস ভিত্তিক সৃজনশীলের ব্যাখ্যাটা দিলাম, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন থাকবে, কোন অধ্যায়টা তুমি বেছে নিবা, কোন অধ্যায়টা তুমি পারো সেটা তো তুমি ভালো জানো, তাই না? আসলে আমি তো এখান থেকে বলতে পারবো না তুমি কোন অধ্যায়টা ভালো পারো, তবে কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন হবে বলে দিয়েছি। ইউনিক প্রশ্ন শুধু 6 নম্বর অধ্যায় থেকে থাকবে, ওটা কারোর সাথে কোনো লিঙ্ক আপের ব্যাপার থাকবে না। আমি ফোকাস রেখে বলছি ইনশাল্লাহ এভাবেই প্রশ্ন হবে। গত বছরও কমন পড়েছিল, কপাল ভালো হলে এবারও তোমার কমন পড়বে ইনশাল্লাহ, এভাবে সৃজনশীলটা থাকবে। ঠিক আছে, সো আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না এবং
আরেকবার আমি কমেন্টগুলো দেখে নিই, দেখি আমার এই কথাগুলো শুনে তোমাদের মনের ভাবগুলো কেমন, কি অবস্থা তোমাদের। যেহেতু প্রথম ক্লাসটা হচ্ছে, এটাতে তোমাদের কোনো উপকার হলো কিনা আমাকে একটু বিষয়গুলো জানাও। আর তোমরা কেমন ফ্রেন্ডদেরকে মেনশন করছো সেই ব্যাপারগুলো একটু চেক করি, কারণ সর্বোচ্চ মেনশনকারী ক্লাস শেষে 50 টাকা রিসার্চের পুরস্কার পাবা 3 জন, এবং একজন যে ভালো শেয়ার করবে, সবচেয়ে বেশি শেয়ার করবে, যত বেশি শেয়ার করবে ও একটা ভোকাবুলারি বইটা একদম ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে? প্রাপ্তি আক্তার লিখছে, আমি 1 অধ্যায় পড়ি নাই, আমার এমসিকিউতে কি কোনো সমস্যা হইব না? হবে না, কারণ এমসিকিউর অপশন আছে, তোমরা সেটা জানো, কোনো সমস্যা হইব না। ঠিক আছে? জাহিদ হাসান তপু লিখছে না। ওকে, আশফাকুর রহমান লিখছে, আমি 2, 3, 4, 5 পড়ছি। হ্যাঁ, অবভিয়াসলি যে দিয়ে দিয়েছি তো, এটা এক প্যাটার্ন, 2, 3, 4, 5 পড়লে হয়ে যাবে। ভেরি গুড, তুমি পড়তে পারো। লিখছে ওয়াজিব লিখছে, ভাইয়া কোন অধ্যায় দিয়ে শুরু করবে না, মানে শুরু করবেন না কি বোঝাতে চাইছে বুঝতে পারিনি। আমরা আসলে যেহেতু শুরু করছি, তো 2 নাম্বার নিয়ে 2 নাম্বারের সিকিউ এমসিকিউ দিয়ে আজকে আলোচনা করতে হবে আমাকে, তারপরে সিরিয়ালে আমাকে আসতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমি আবারও বলতেছি, ক্লাসটা আরো বেশি শেয়ার করো, আরো বেশি শেয়ার করো, কারণ ক্লাসটা ইফেক্টিভ হবে, ফ্রেন্ডের জন্য উপকার হবে। তো চলো আরো বেশি শেয়ার করার জন্য বলতেছি সবাইকে। ওকে, আচ্ছা। জয় বিশ্বাস লিখছে, ভাইয়া টি শার্ট দিবেন না? হ্যাঁ, অবশ্যই টি শার্ট থাকবে পরবর্তীতে, দিনে 2টা করে টি শার্ট থাকবে। এটা আরো টিচাররা ক্লাস নেবে, আরো ক্লাস চলতে থাকবে। আমাদের যাত্রা শুরু হয়েছে আজকে থেকে। যারা নিয়মিত ক্লাস করবে তাদের মধ্য থেকে প্রতিদিন 2 জনকে করে ফ্রিতে টি শার্ট দেওয়া হবে। কেন টি শার্ট নিবা না, তাই না? বলো। নাহিদ ইসলাম লিখছে, প্রিয় ভাই রসায়নের বেস্ট টিচার। ধন্যবাদ নাহিদ। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি মেনশন বাড়াও, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, দেখার সুযোগ করে দাও। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট অনেক হলো। চলো প্যাটার্নটাও বুঝতে হবে যে ভাইয়া আমাদের হেল্প কতটুকু করতে পারছে। আমি জাস্ট এতক্ষণ ধরে তোমাদের যে কাজটা করলাম সেটা হচ্ছে, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে, তুমি কোনটা বাছাই করে নিবা এবং তুমি কোনটা পরীক্ষায় উত্তর করবা সেটা তোমাকে বলে দিয়েছি, এবং তুমি তোমার মতো করে চুজ করে নাও, এই জন্য খাতা কলম নিতে বলেছিলাম। দেন এবার চলো আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে পড়াশোনাটা শুরু করতে চাচ্ছি। আমাদের যে 2 নম্বর অধ্যায়টা আছে সেটা হচ্ছে পদার্থের অবস্থা। দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা। আমি তোমাকে আরেকটি কথা বলি, আমি তোমাদের সাজেশন দিচ্ছি, ক্লাস নিচ্ছি, মানে আমি তোমার ফাইনাল প্রশ্ন করব না। যিনি প্রশ্ন করবেন ওনার সাথে আমার চিন্তা ভাবনার মিল থাকলে তুমি অবশ্যই কমন পাবা। অতীতে মিল থেকেছে, ইনশাল্লাহ এবারও মিল থাকবে, আমি সে কনফিডেন্স নিয়ে তোমাকে বলতে পারি। একটা অধ্যায় এখানে আমি A to Z ভেঙ্গে পড়ানোর মতো সুযোগ বা স্কোপ কিন্তু এখন নাই, কারণ স্পেশালি আমি ওই স্টুডেন্টকে দিচ্ছি যে এবার পরীক্ষার্থী। যদি কেউ ক্লাস 9-এর বা নিউ 10-এর আমাদের এই যে ক্লাসটা দেখে থাকো বা দেখছো, যদি এরকম কেউ থাকো, তাহলে তাকে বলবো তোমারও অবশ্যই উপকার হবে, কারণ একটা অধ্যায়ের পোস্ট মডার্ন করার পর কোনটা পড়াই লাগবে সেটা নিয়ে ক্লাস এখন আলোচনা করা হবে। ঠিক আছে? তো পদার্থের অবস্থা, প্রথমে আমি তোমাকে এই অধ্যায়ের এমসিকিউ টাইপটা বলে দিতে চাই। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবেই কনফার্ম, এবং ঘুরে ঘুরে আমি এখান থেকে 3 টাইপের এমসিকিউ পেয়েছি। কিছু মুখস্থ এমসিকিউ আছে, বুঝতে পারছো, কারণ 2 নম্বর অধ্যায়ে তোমার গলন আছে, স্ফুটন আছে, গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, পদার্থের কয়টা অবস্থা, কঠিন, তরল, গ্যাস, প্লাজমা, এগুলো নিয়ে কথা বলা আছে। এবং অধ্যায়ে দেখবা কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, আবার শীতল করলে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন হয়। পরবর্তীতে দেখবা অধ্যায়ের লাস্টে বরফের একটা লেখচিত্র ব্যাখ্যা করা আছে। এটা তো টোটাল অধ্যায়ের আলোচনার বিষয়, কিন্তু এখান থেকে যে এমসিকিউগুলো আসে তাদেরকে আমি যেভাবে আলোচনা করব, 3 টাইপের এমসিকিউ তোমাকে আমি বলবো। পোলাপান 3 টাইপের এমসিকিউ, তুমি 3 টাইপের এমসিকিউ টাইপ আকারে শিখে নাও, ভাইয়ের কাছ থেকে নোট করে রাখো, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় গিয়ে বৃত্ত ভরাট করো। এতটুকু কনফিডেন্স আমি তোমাকে দিচ্ছি। সো এত ইফেক্টিভ, এত ফোকাস নিয়ে বলছি, ক্লাসটা সিরিয়াসলি বলছি, পরীক্ষার্থী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দাও, কারণ তাদেরও উপকার হবে। টাইপ নাম্বার 1 নিয়ে প্রথমে কথা বলবো। টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1 এর যে এমসিকিউটা তুমি পাবা সেটা হচ্ছে
নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? তার মানে টাইপ 1 নিয়ে যে এমসিকিউটা তুমি পাবা সেটা থাকবে ঊর্ধ্বপাতন রিলেটেড। ঊর্ধ্বপাতন রিলেটেড, ইনশাল্লাহ ঊর্ধ্বপাতন রিলেটেড একটা এমসিকিউ পরীক্ষায় তুমি পাবা। ওকে, তো ঊর্ধ্বপাতন রিলেটেড যে এমসিকিউ গুলা থাকবে, আগে তোমাকে ঊর্ধ্বপাতনের কন্টেন্টটা ক্লিয়ার করতে হবে, তুমি জানো, তারপরে আমি বলছি। থাকবে কঠিন, কঠিন অবস্থায় থাকবে, অর্থাৎ সলিড, তাপ দিবা, প্লাস তাপ মানে তাপ দিচ্ছ, কঠিনকে তাপ দিচ্ছ মানে গলন মানে গলে যাচ্ছে, তরল হওয়ার কথা, তরল হবে না, ডাইরেক্ট হয়ে যাবে বাষ্প, ডাইরেক্ট হয়ে যাবে বাষ্প, বা ডাইরেক্ট হয়ে যাবে কি বলতো, গ্যাস। কঠিনকে তাপ দিলা হয়ে গেল গ্যাস। এই দেখো কঠিনকে তাপ দিয়েছে হয়ে গেছে গ্যাস, এই যে লিখলাম জি। এই প্রসেসটাকেই আমরা বলি ঊর্ধ্বপাতন। আরেকবার রিপিট, কঠিনকে তাপ দিলে গ্যাস হয়, তরলটা হবে না, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবলিমেশন, সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। তুমি যদি এটাকে আবার শীতল করো, পোলাপান খেয়াল করবা, তুমি ধরো এই গ্যাসটাকে আবার শীতল করছো, তাপটা সরিয়ে নিচ্ছ, আবার কঠিন পাবা। তাইলে কি দাঁড়ালো? কঠিন ডাইরেক্ট গ্যাস, গ্যাস ডাইরেক্ট কঠিন, তাকে নাম ঊর্ধ্বপাতন। তাহলে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত নয়, নিচের কোনটির ঊর্ধ্বপাতন হয়, এরকম এমসিকিউ যখন তোমাকে প্রশ্ন করবে তখন উত্তর করার জন্য কারা কারা ঊর্ধ্বপাতিত তোমাকে জানতে হবে। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ কারা? পদার্থ ঊর্ধ্বপাতিত, এই ঊর্ধ্বপাতিত পদার্থ কারা তারা একটু খেয়াল করো এবং মুখস্থ করে নাও, খাতায় নোট করো, কারণ তোমার এখান থেকে এর বাইরে প্রশ্ন দিবে না আমি বলতেছি, ঠিক আছে? তো ঊর্ধ্বপাতিত পদার্থ কোনগুলো এটা মনে রাখার জন্য ভাইয়া একটা ট্রিক্স বলে, সেটা হচ্ছে বেনি, বেনি আগে কণা, বেনি আগে কণা, মানে কণা নামের একটা মেয়ে ও ছোট বয়সে সবার আগে বেনি করা শুরু করছে, এভাবে চিন্তা করতে পারো। আর তোমার যদি কারো স্পেশাল নাম হয় কণা, নিজের নাম হতে পারে, প্রিয়জনের হতে পারে, তো ধরো সে প্রথমে আগে বেনি করা শিখছে, বেনি আগে কণা প্লাস কঠিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা যদি সলিড হয় তাহলে ঊর্ধ্বপাতিত হবে, ঠিক আছে? তো কি মনে রাখবা? বেতে হচ্ছে বেনজয়িক অ্যাসিড। শোনো, একটা টপিকস যখন পড়বা তার নাড়ি নক্ষত্র সব ভালো করে শিখো, কারণ ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করার জন্য তো স্যাররা বসেই আছে, তাই না? তো আমরা সোজা করব আর স্যার পরীক্ষায় কঠিন করার চেষ্টা করবে, তো দেখি আমরা সোজা করে দিতে পারি কিনা। বেনজয়িক অ্যাসিড সংকেত সহ লাগবে, সংকেত সহ লাগবে, কারণ অপশনে সংকেত থাকে, তুমি বোর্ড প্রশ্ন দেখতে পারো। নিতে হচ্ছে নিশাদল, বেনজয়িক অ্যাসিড নিশাদল। আতে হচ্ছে আয়োডিন, আতে হচ্ছে আয়োডিন। গতে হচ্ছে গন্ধক, ওকে, গতে হচ্ছে গন্ধক। কতে হচ্ছে কর্পূর, কর্পূর। আর নাতে হচ্ছে ন্যাপথালিন, কর্পূর এবং ন্যাপথালিন। আমি একটু ওইদিকে আগাই গেলাম, মনে হয় দেখা যাচ্ছে, টোটালি দেখা যাচ্ছে কিনা। আমি চাইবো তোমরা সবাই এটাকে একটু স্ক্রিনশট দিয়ে রাখো, কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ সবগুলো এখানে আমি লিখে দিয়েছি, এটা একটু নিজের কাছে রাখো, যত্ন করে রাখো, তোমাদের উপকার হবে। ওকে, এখানে লিখে দিয়েছে একজন জাহিদ হাসান তপু, বেনজয়িক অ্যাসিডের সংকেত কি? হ্যাঁ অবশ্যই সংকেতগুলো আমি লিখে দিব, কোনো সমস্যা নাই। তো সবাইকে বলবো আবারও মেনশন বেশি বেশি করো, শেয়ার বেশি বেশি করো, মেনশন করলে পুরস্কার আছে, ক্লাস শেষে 50 টাকার 3জন রিসার্চ পাবা এবং ভোকাবুলারি বই পাবা যে যত বেশি শেয়ার করবা। তো সংকেতগুলো অনেকে জানতে চাচ্ছ। এখানে আবার একজন লিখেছে মাসুম বিল্লাহ, ভাইয়া ফিজিক্স লাইভ ক্লাস করান কি? হ্যাঁ অবশ্যই ফিজিক্স ক্লাস করাবেন, স্যার করাবেন, তাই না? ফিজিক্স স্যার আছেন অবশ্যই। আজকে মেবি 4টার সময় ফিজিক্স ক্লাসটা আছে, তুমি রুটিনটা দেখে নিবা, রুটিন দেওয়া আছে গ্রুপে, দেখে নিও। ওকে, ঠিক আছে, চলো সংকেতগুলো আমি একটু বলে দিচ্ছি। বেনজয়িক অ্যাসিডের সংকেতটা হবে এরকম, বেনজিন থাকবে, তার মাথার উপরে COOH মানে বেনজয়িক অ্যাসিড, এটাকে যদি আমি এভাবে লিখি তাহলে C6H5COOH, এটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড,
আয়োডিন বুঝতেই পারছো, গন্ধক একটা সালফারের রূপভেদ, তোমরা সবাই জানো। থেকে গেল হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড লিখে দিয়েছি। থেকে গেছে তোমাদের কর্পূর, এই থেকে গেছে হচ্ছে তোমাদের কর্পূর। কর্পূরের সংকেতটা তোমরা আশা করি অনেকে জানো, C10H18O, এটা হচ্ছে তোমাদের কর্পূর। ন্যাপথালিন মানে দুইটা বেনজিন, এটা অবশ্যই তোমরা পড়ছো। দুইটা বেনজিন একত্রে হলে সেটা হয়ে যায় ন্যাপথালিন। তাকে যদি আমরা এভাবে লিখি তাহলে C10H8 লিখা যায়। এই যে সংকেতগুলো দিলাম, সংকেতগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় নিচের কোনটির ঊর্ধ্বপাতন হয়, নিচে কোনটি ঊর্ধ্বপাতিত, নিচের কোনটির ঊর্ধ্বপাতন হয় না, সবকিছু পারা সম্ভব। একটা ব্যতিক্রম এমসিকিউ আসে, মৌলিক ঊর্ধ্বপাতিত কোনটি? মৌলিক ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি? মৌলিক দেখো সবগুলাই যৌগ, শুধুমাত্র আয়োডিনটাই কিন্তু তোমার মৌল, ঠিক আছে? সো সেক্ষেত্রে মৌলিক ঊর্ধ্বপাতিত পদার্থটা হচ্ছে তোমার আয়োডিন। আয়োডিন, সেভ দাও, সেভ দাও, এটা তোমার স্ক্রিনশট দাও, নিজের কাছে রেখে দাও। তারপরে এই অধ্যায়ের তোমরা যে প্রশ্ন সলভ করছো, তোমার স্যার যেভাবে তোমাকে সলভ করাইছেন সেটা নিয়ে বসে পড়ো, দেখো সবগুলা মিলে যাবে, সবগুলা মিলে যাবে, সবগুলা মিলে যাবে, ঠিক আছে? তো চলো আমরা একটা এমসিকিউ দেখে আসি, পারতেছি কিনা। মুছে দিলাম আমি এটা, তোমরা এটা বারবার দেখো, স্ক্রিনশট দিয়ে হয়তো অনেকে রেখে দিয়েছো। হ্যাঁ, তো একটা এমসিকিউ প্রশ্ন দেখো তো পারো কিনা, এই টাইপের একটা এমসিকিউ বলতেছি। একটা এমসিকিউ ধরো বললো, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? একটাই বলবো, ঠিক আছে? একটাই বলবো এটা নিয়ে, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? এ নাম্বার ধরো তোমাকে দিয়েছে C6H6, বি নাম্বার ধরো তোমাকে দিয়েছে CH4, সি নাম্বার ধরো তোমাকে দিয়েছে NH3 অর্থাৎ অ্যামোনিয়া, আর ডি নাম্বার ধরো তোমাকে দিয়েছে হচ্ছে NH4Cl। তুমি কি করে বুঝবা কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ? ওই যে বেনি আগে কণা প্লাস কঠিন কার্বন ডাইঅক্সাইড, দ্যার ইজ নো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড নাই, কোন উত্তর হচ্ছে না। বেনি আগে কণা, বেনি নিতে নিশাদল, 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 এই যে উত্তর, এই যে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে নিশাদলের সংকেত। সো এখানে ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আশা করি বুঝতে পারছো। এটা বেনজিন নাই আমাদের ওইখানে, মিথেন তো হবে না, অ্যামোনিয়া এটাও তো হবে না, বুঝতে পারছো? কারণ আমাদের ওই যে নামগুলা ছিল তার মধ্যে কিন্তু এই তিনটা নাই। সো একটা অ্যান্সার অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে নিশাদল। আশা করি বুঝতে পারলা। এবং যদি বলে মৌলিক ঊর্ধ্বপাতিত, মৌলিক ঊর্ধ্বপাতিত, আমি গুরুত্ব দিয়ে বলতেছি, তাহলে মৌলিক ঊর্ধ্বপাতিত বললে কি উত্তর দিবা? আয়োডিন। এবার তুমি সবগুলো বসে বসে করবা, কোনো সমস্যা হলে আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে টাইপ 1 সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, সবাই আমাকে দ্রুত জানাও টাইপ 1টা সবাই ক্লিয়ার কিনা। বা খুব ভালো লাগছে, এখানে এরা উত্তর দিয়ে দিয়েছে ডি ডি ডি, হ্যাঁ সবাই ঠিক আছে, হ্যাঁ ডি হবে ভাইয়া, ওকে বুঝতে পারছো সবাই? এই তো ব্যাপার। হ্যাঁ জাহিদা শান্তপু লিখছে, ওকে। আমি আবারও বলতেছি, শেয়ার মেনশন বেশি বেশি দাও, যেন সবাই দেখার সুযোগ পায়, ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? আমরা সবাই তোমার সাথে আছি। চলো শিখি এই কার্যক্রমটা শুধুমাত্র তোমাদের জন্যই, তোমাদের জন্যই। কারণ এখানে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট তোমাকে করতে হচ্ছে না, তুমি ক্লাসটা পাচ্ছ, তোমার জন্য উপকার হয়। আমাদের এই পরিশ্রমটা শুধুমাত্র তোমাদের উপকারার্থেই, ঠিক আছে? সো কেন তোমরা ক্লাস করবা না ভাই? ক্লাসটা সবাইকে দেখার সুযোগ করে দাও। চলো 1 নাম্বার টাইপ নিয়ে আমার কথা বলা শেষ। 1 নাম্বার এমসিকিউ টাইপ শেষ। কয়টা এমসিকিউ টাইপ বলেছি? 3টা। 1 নাম্বার টাইপ শেষ করে দিয়েছি, ঠিক আছে? এবার চলো 2 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপটা তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে ব্যাপন নিয়ে, ব্যাপন সংক্রান্ত। ব্যাপন, ব্যাপনের সাথে আরেকটা শব্দের কানেকশন আছে, নিঃসরণ। পোলাপান নিঃসরণ, ঠিক আছে? ব্যাপন নিঃসরণ, ব্যাপন নিঃসরণ, ঠিক আছে? শোনো, এর একটা ছোট্ট বিষয় বলি। তুমি ধরো একটা মেয়েকে খুব পছন্দ করো, খুব পছন্দ করো, আমাদের ওই যে মুভিও আছে ইঞ্চি ইঞ্চি প্রেম, তো ধরো ইঞ্চি ইঞ্চি পছন্দ করতেছ, তুমি তাকে প্রপোজ করলা, অনেক কিছু কষ্ট করলা, অনেক টাকা পয়সা ফুরালা, অনেক ফুল কিনে দিলা, গিফট কিনে দিলা, অনেক সময় দিলা, তারপরে প্রেমটা হলো। প্রেম হওয়ার পরে দেখবা তুমি যে তার সাথে প্রেম করছো, এটা প্রেম হয়ে যাবার পর বাতাসের সাহায্যে হোক, যেভাবে হোক, সবার কানে কানে পৌঁছে যায়, বুঝছো? প্রেম করতে গেলে তোমাকে কিছু করতে হলো, আর ওটা ছড়ানোর জন্য তোমাকে কিছু করতে হয়নি। আমি আশা করি বুঝতে পারছো। একটা এমসিকিউ প্রশ্ন করে কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? ব্যাপন স্বতঃস্ফূর্ত না নিঃসরণ স্বতঃস্ফূর্ত? আমার হাতে দেখতে পাচ্ছ যে এখানে একটা স্প্রে আছে, তাই না? স্প্রের বোতল। ধরো আমি এটা একটু স্প্রে করব, একটু ভালো করে খেয়াল করবা, এটা আমি একটু স্প্রে করব, দেখো ভালো করে।
আমি স্প্রে করলাম, তার মানে দেখো যখন আমি স্প্রেটা করছি চাপ দিচ্ছি, তাই না? দেখো ভালো করে বুঝো, চাপ দিচ্ছি, এখানে কিন্তু কোনো গ্যাস নাই। আমি যখন চাপ দিলাম তখন গ্যাসটা কিন্তু বাড়ালো। তার মানে চাপ দিলে যখন গ্যাস বের হয় ওই প্রক্রিয়ার নাম নিঃসরণ। আই হোপ তুমি বুঝছো। কিন্তু গ্যাসটা বের হওয়ার পর অলরেডি আমাদের রুমে কিন্তু সুগন্ধটা ছড়িয়ে পড়েছে। আমি কি এই গ্যাসটাকে বলছি তুই যা 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 ছড়িয়ে পড় বলছি না, কিন্তু সে ছড়িয়ে পড়ছে। এই প্রক্রিয়ার নামটা হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কোনটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলো তো? ব্যাপন। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা, এমসিকিউ হবে, ঠিক আছে? এবার ধরো একটা মোটা বন্ধু আর একটা পাতলা বন্ধু দৌড় প্রতিযোগিতায় নেমেছে, ঠিক আছে? তাহলে বলো তো কে ফার্স্ট হবে? সবতে বলবা যে পাতলা বন্ধুটা ফার্স্ট হবে, পাতলা বন্ধুটা তাড়াতাড়ি যাবে, পাতলা বন্ধুটার কম সময় লাগবে। এই যে দেখো, ব্যাপন হতে একটা সময় লাগে। কয়টা কথা বলে নি, যার ভর যত বেশি, আই রিপিট, যার ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। তোমরা অবশ্য কমপ্লিট করে ফেলেছো, আমি একবার বলে নিচ্ছি। ব্যাপন হার হচ্ছে আর আণবিক ভর হচ্ছে এম। এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর আণবিক ভর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমি টপিকসটা ক্লিয়ার করার জন্য আগে কথা বলতেছি, তারপর এমসিকিউ প্যাটার্ন বলতেছি, ঠিক আছে? তো তুমি এখানে খেয়াল করো, এই যে আর মানে হচ্ছে ব্যাপন হার, আর এমটা হচ্ছে আণবিক ভর। ওই যে মোটা বন্ধুটা ব্যাপন হতে সময় বেশি লাগবে, তার মানে হচ্ছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আণবিক ভর কম, ব্যাপন হার বেশি। বুঝলা? ব্যস্তানুপাতিক সম্পর্ক কিন্তু কম হলে বেশি, ভর কম ব্যাপন হার বেশি, ভর বেশি ব্যাপন হার কম। ব্যাপন হার কম মানে কি? সময় বেশি লাগছে, আর ব্যাপন হার বেশি মানে কি? সময় কম লাগছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? যার সময় কম লাগে তার ব্যাপন হার বেশি, তার আণবিক ভর কম। যার সময় বেশি লাগে তার ব্যাপন হার কম, আণবিক ভর বেশি। বল্টুকে স্যার প্রশ্ন করলো, কিরে বল্টু তোর প্রেমের খবর কি? তখন বল্টু স্যারকে বলছে, স্যার আপনার ব্যস্তানুপাতিক। তো স্যার বলছে বুঝলাম না। তখন বল্টু বলছে, স্যার আপনি যখন বাসায় থাকেন না, তোমরা একটু বুঝে শুনে কিন্তু উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? গল্প থেকে, স্যার আপনি যখন বাসায় থাকেন না তখন আমার যাওয়া হয়, আর আপনি যখন থাকেন তখন আমার যাওয়া হয় না। বলো তো এখান থেকে কি বুঝলা? স্যার বাসায় থাকলে বল্টুর যাওয়া হয় না, আর স্যার না থাকলে বল্টুর যাওয়া হয়। বলো তো বল্টু কার সাথে প্রেম করে? আমি কমেন্টসটা দেখার জন্য ওয়েট করছি। বলো তো বল্টু কার সাথে প্রেম করে? এখানে জাহিদ হাসান তপু লিখছে, ভাইয়া রুট এম কেন? অবশ্যই ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ইন্টারমিডিয়েট সিলেবাসের বইয়ে এটা আছে, যাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। এটা অবশ্যই সঠিক। ঘনত্বেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক। সূত্রটি পড়তেছি, তোমার বইয়ে হয়তো নাই, ইন্টারমিডিয়েট বইয়ে আছে, হায়ার ক্লাসে আরও আছে। সূত্রের নাম গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, বলো বলো কার সাথে? এখানে লিখছে রবি আক্তার স্যারের মেয়ের সাথে প্রেম করে। স্যারের মেয়ে, জীবন মৃদা লিখছে স্যারের মেয়ে, স্যারের বউ, মারুফ আহমেদের স্যারের বউ। আমি বলবো যে কোনোটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে। স্যারের বউ হতে পারে, স্যারের মেয়ে হতে পারে, স্যারের বোনও তো হতে পারে, তাই না? করুক যার সাথে ইচ্ছা। ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝছো, বাড়ালে কমে, কমালে বাড়ে। তো এখান থেকে আমি আরেকবার ওভারঅল কথাটা ক্লিয়ার করি যে আমাদের ব্যাপন হার কম বা বেশি যখন বলবে তখন আমি আণবিক ভর চেক করব। তো চলো একটা এমসিকিউ আমরা দেখি। এই টাইপের একটা এমসিকিউ দেখব, কোনটির ব্যাপন হার বেশি? কোনটির ব্যাপন হার বেশি? অপশান দিয়েছে ধরো অ্যামোনিয়া, অপশান দিয়েছে ধরো CH4, অপশান দিয়েছে ধরো নাইট্রোজেন, অপশান দিয়েছে ধরো অক্সিজেন। বুঝলা?
বললো কোনটির ব্যাপন হার বেশি। তুমি দেখবা যেখান থেকে তুমি সমাধান করছো, নিজের হ্যান্ড নোট হোক, স্যারের দেওয়া হ্যান্ড নোট হোক, বাজারের কোনো টেস্ট পেপার হোক, ওয়ার্ড এমসিকিউ গুলা হোক, খুলে দেখবা ব্যাপন থেকে প্রচুর প্রশ্ন আছে, হয় বেশি বলেছে অথবা কম বলেছে। এতগুলো এমসিকিউ তো আর এখানে তুলে সমাধান করানো সম্ভব নয়, তাই প্যাটার্ন আকারে একটি করে এমসিকিউ ব্যাখ্যা করছি, তুমি শিখো এবং বুঝলে আমাকে ক্লিয়ার করে জানাও, ঠিক আছে? কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি তার মানে আণবিক ভর কম, আণবিক ভর কম। চলো চলো অপশন টেস্ট করি, অপশন টেস্ট করি, কার ভর কম। এখন যদি বলো পারি না তাহলে হবে, এগুলো সবার ভর তোমাকে পারতে হবে। আমি জানি তোমরা জিনিয়াস, এগুলো অবশ্যই জানো কার কত ভর। এই নাইট্রোজেনের ভর হচ্ছে এখানে 14 আর হাইড্রোজেন 3টা, 1 into 3, তাহলে যোগ করে দিলে এটার আণবিক ভর বের হয় কিন্তু 17। দেখো এখানে কার্বন 12, হাইড্রোজেন 4টা, তাই 4, 12 আর 4 যোগ করে দিলে কিন্তু 16। নাইট্রোজেন N2 আকারে আছে, 14 দুগুণ 28। অক্সিজেন O2 আকারে আছে, তাই 16 দুগুণ 32। লক্ষ্য করো তো ভর সবচেয়ে কোথায় কম? বনি ভাই বলেন, ভর সবচেয়ে কোথায় কম? দেখো আমাদের বনি ভাই পেরে গেছে, তোমরা কেন বারবার এরকম কথা বলো? উত্তর কোনটা? বি নাম্বার, কারণ ভরটা কি আছে? কম আছে। ওকে, আমরা যোগস করলাম, আমাদের বনি ভাই এটা পারলো, তাহলে আমার বিশ্বাস তোমরা সবাই এটা পারবা, আমার বিশ্বাস। আমি কিন্তু এটা দ্বারা এটা বোঝাই না যে বনি ভাই পচা স্টুডেন্ট, আমি বোঝালাম আসলে বনি ভাই তো সায়েন্সের না, তো বনি ভাই যদি এটা পারে আশা করি তোমরাও পারবা। তাহলে আণবিক ভর কম হলে ব্যাপন হারটা কি হয়? বেশি হয়। তাহলে এই টাইপ নিয়ে পাচ্ছ। তবে অনেক সময় দেখা যায় খুব সুন্দর সুইট কিউট এমসিকিউ করে, কিউট এমসিকিউ, কিউট বলে যে ব্যাপন হার সমান। তো আসলে তোমরা জানো ব্যাপন হার সমান মানে ভরটাও কি হবে? সমান। আণবিক ভর সমান হলে ব্যাপন হারটা কি হয় বলো তো? সমান হয়। এটা একটু মনে রাখো। তাহলে সবাই বাসায় সলভ করো 2 নম্বর টাইপের এমসিকিউ গুলা। আমার বিশ্বাস তোমরা এটা পারবা, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। আমরা লাস্ট টাইপ এমসিকিউ কথা বলবো। সৃজনশীল ওয়েট করছে, সৃজনশীল আছে, দেখি সময় কতটুকু কভারেজ করা যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো 3 নম্বর টাইপ এমসিকিউ নিয়ে কথা বলবো। 3 নম্বর টাইপ এমসিকিউ যেটা নিয়ে আমরা কথা বলবো, এই টাইপ 3, সেটা হচ্ছে অনেক সময় প্রশ্ন করে পদার্থের অবস্থা কয়টা, পদার্থের মোট অবস্থা কয়টা, পদার্থের সাধারণত অবস্থা কয়টা, আবার প্রশ্ন করে নিচের কোনটার আন্তঃআণবিক শক্তি বেশি। এই 2 প্যাটার্নের এমসিকিউ নিয়ে আমি টাইপ 3টা সাজিয়েছি। তাহলে টাইপ 1-এ বললাম পদার্থের অবস্থা কয়টি, একটু ভালো করে বুঝবা, পদার্থের অবস্থা কয়টি, এটা একটা এমসিকিউ হতে পারে। ভেরিয়েন্টটা দেখো, পদার্থের সাধারণত অবস্থা কয়টি। প্রশ্ন করতে পারে পদার্থের মোট অবস্থা কয়টি। ওলাপান খেয়াল করো, পদার্থের অবস্থা কয়টি। দেখো তো এখানে কি বলেছে? মোট বা কিছু বলেছে, তার মানে সাধারণত ধরে নিতে হবে, জেনারেলি। সাধারণত পদার্থের অবস্থা কয়টা, এটার অ্যান্সার হবে 3টা। অ্যান্সার হবে 3টা, কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস, কঠিন তরল গ্যাস, কারণ 3টা থাকে সাধারণত। যদি বলে পদার্থের সাধারণত, আরো ভালোবেসে ফেলেছে স্যার, আমাকে ইজি করে দিয়েছে। সাধারণত বলেছে মানে আবারও উত্তর 3। কিন্তু যদি তোমাকে বলে মোট অবস্থা কয়টা, মোট অবস্থা কয়টা, মোট অবস্থা কয়টা, তাহলে উত্তর হবে 4। মোট হলে 4, কারণ কঠিন তরল গ্যাস আর চতুর্থ যে অবস্থা আছে সে অবস্থাটা কি বলতো? প্লাজমা অবস্থা। কি অবস্থা? প্লাজমা অবস্থা। ওকে, তাহলে এই টাইপ 3-এর প্রথম এমসিকিউটা তুমি পারবা। অবস্থা কয়টা, সাধারণত অবস্থা কয়টা এবং মোট অবস্থা কয়টা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এর ফাঁকে আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। তোমরা ক্লাসটা বেশি শেয়ার করো, বেশি শেয়ার করো, ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও, মেনশন করো, কারণ সর্বোচ্চ মেনশনকারী ক্লাস শেষে 3 জন 50 টাকা রিসার্চ পুরস্কার পেয়ে যাবা। এবং সবচেয়ে বেশি যে শেয়ার করবা সে আমাদের বনি ভাইয়ের ভোকাবুলারি ইংলিশ বইটা একদম ফ্রিতে পেয়ে যাবা। এবং সারাদিন ক্লাস পারফরমেন্সে যার উপস্থিতি সবচেয়ে বেশি থাকবে সে ফ্রিতে 2টা টি-শার্ট পেয়ে যাবা, ঠিক আছে? এতগুলো গিফট, এতগুলো পুরস্কার, তাহলে কেন তোমরা চেষ্টা করবা না বলো? এখানে পরবর্তীতে বললাম হয়েছে কি না, এখানে এ দিয়েছে বি, বি মিথেন, বি বি অনেকে দিয়েছিল, পরে হয়তো ঠিক হয়ে গেছে অনেকের। ক্লিয়ার 3টা, মেহেদি হাসান মারুফ লিখছে 3টা, মারুফ মাসুম বিল্লাহ ক্লিয়ার, মোট 4টা অবস্থা, সাধারণত 3টা। হ্যাঁ, ভেরি গুড। জাহিদা সন্তপু দেখছি ভালো পারফরমেন্স করছে, উত্তরগুলো ভালো দিচ্ছ, কিপ ইট আপ। পদার্থের অবস্থা কয়টি? 3টা, সাধারণত অবস্থা 3টা, মোট অবস্থা বললে 4টা। তাহলে আশা করি এই টাইপের এমসিকিউটা হয়েছে। ওকে, 4টা মোট, মোট 4টা। প্লাজমা, হ্যাঁ প্লাজমা। ওকে, ঠিক আছে, একটু বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি, হ্যাঁ, কারণ ক্লাসটা আমার মনে হয় তোমাদের উপকার হবে, অবশ্যই উপকার হবে। তাহলে কেন দেখার সুযোগ করে দিবা না? এই টাইপ 3-এর 2 নম্বর প্রশ্ন নিয়ে আমাকে কথা বলতে হবে। টাইপ 3 এমসিকিউ এর টাইপ 3 এবং তার 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি নিয়ে।
আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক শক্তি কার বেশি? আন্তঃআণবিক শক্তি কার বেশি? আন্তঃআণবিক শক্তি কার বেশি? তোমরা জানো আন্তঃআণবিক শক্তি। তো আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, দেখো সবচেয়ে বেশি কঠিন, তারপরে হচ্ছে তরল, তারপরে কিন্তু গ্যাস। ব্যাপারটা মনে রাখো, এই প্যাটার্ন মনে রাখলে উত্তর হয়ে যাবে। কঠিন খুঁজবা, তরল খুঁজবা, গ্যাস খুঁজবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবা। একটা এমসিকিউ দেখো, নিচের কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? এবং আমি প্রশ্নটা দিব, একটু টাইম নিব, তোমরা উত্তর দিতে পারো কিনা একটু দেখবো আমি, ঠিক আছে? এক্ষেত্রে ধরো আমি দিলাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বি নাম্বার ধরো তোমাকে দিলাম হচ্ছে মিথেন, CH4 মিথেন, সি নম্বরে দিলাম ধরো তোমাকে হচ্ছে অ্যামোনিয়া, আর ডি নম্বরে দিলাম হচ্ছে তোমাকে পানি। প্রশ্ন করলাম কোনটার আন্তঃআণবিক শক্তি বেশি? টাইম কম নিবা, তাড়াতাড়ি উত্তর করবা, দেখো পারা যায় কিনা। এর সাথে সাথে আমাদের আজকের ক্লাসের 2 নম্বর অধ্যায়ের এমসিকিউ টাইপ শেষ করে দিব, ঠিক আছে? দেখো দেখো কোনো সমস্যা আছে কিনা, উত্তরটা করতে পারো কিনা। এখানে একজন লিখেছে সবাই যদি সবসময় উপস্থিত থাকে তাহলে কিভাবে পুরস্কার দিবেন? সবাইকে দিব, সবাই থাকো, দেখি কি অবস্থা, তোমাদের কেমন ধৈর্য শক্তি আছে, তোমরা পারো নাকি আমরা পারি, দেখি ব্যাপারটা। হ্যাঁ, হুমায়রা জাহান লিখেছে এ, আরাফাত এ, শুভ্রজিৎ শুভ্র এ, হ্যাঁ শুভ্রজিৎ পাল শুভ্র এ তো হবে রে না। মারুফ সোডিয়াম ক্লোরাইড এ, এ সবাই দিচ্ছে উত্তর। হ্যাঁ, আমি আবারও বলবো বেশি শেয়ার করো, বেশি শেয়ার করো, মেনশন করো, বেশি বেশি দেখার সুযোগ করে দাও, কারণ এরপরে সিকিউ নিয়ে কথা বলবো। সময়ের কি অবস্থা, আর কতটুকু টাইম পাবো দেখি আমি। হ্যাঁ, আর 5 মিনিট নাকি টাইম আছে, আমাকে বলে দিয়েছে তোমার ভাই, আর 5 মিনিট টাইম আছে, সমস্যা নাই, 5 মিনিটে একটা সৃজনশীল হলেও কথা বলতে পারবো। ওকে, আচ্ছা। তো দেখো এইখানে আমাদের কেন উত্তর এ হলো, কারণ সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট, লবণ, এবং এটা আয়নিক যৌগ। ওকে, আয়নিক যৌগ, এটা বন্ধনে গেলে আবার দেখতে পাবা। মিথেন একটা গ্যাস, অ্যামোনিয়া একটা গ্যাস, আর H2O, হ্যাঁ বুঝতেই পারছো, পানি অর্থাৎ তরল। তো উত্তর তো অবশ্যই দেখতে পাইলা যে কঠিনটা হইলে কি হবে, সবচেয়ে বেশি হবে। আশা করি বোঝা গেছে। তো চলো 2 নম্বর এই অধ্যায়টার এমসিকিউ টাইপটা খতম, ইনশাল্লাহ এর মধ্যে আসবে। বাকি কিছু মুখস্থ নির্ভর এমসিকিউ আছে, তোমরা দেখে নিবা। বারবার বোর্ড প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলোই কিন্তু এসছে। ঊর্ধ্বপাতন, ব্যাপন, আর হচ্ছে আন্তঃআণবিক শক্তি, পদার্থের কয়টা অবস্থা, এই টাইপের এমসি গুলো করতেছে, ঠিক আছে? সৃজনশীল একটা প্যাটার্ন নিয়ে আমি কথা বলতে চাই, হাই থট সৃজনশীল। দেখো পারা যায় কিনা। সিকিউ 2 টাইপ ছিল আমার হাতে, যেহেতু সময়টা আমাদের শেষ আজকের ক্লাসের, আমার জন্য নির্ধারিত সময়টা শেষ, কারণ বুঝতে পারছো পরবর্তীতে কমার্সের স্টুডেন্ট অপেক্ষা করছে, কারণ আমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে। ওকে, তো সেক্ষেত্রে লক্ষ্য করো আমাদের সিকিউ টাইপ 1, এটা একটু বেশি ইম্পর্টেন্টটাই করে দিই, আর টাইপ নাম্বার 2টা হালকা একটু বলে দিই। টাইপ নাম্বার 2টা সৃজনশীল তোমরা দেখবা, ওই যে বরফের যে লেখচিত্র আছে, অথবা ঊর্ধ্বপাতনের জন্য যে লেখচিত্র আছে, অথবা স্বাভাবিক পদার্থের জন্য মানে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস যে লেখচিত্র আছে, মানে তোমরা লেখচিত্রের টাইপের প্যাটার্নের সৃজনশীলটা দেখবা। আর এখানে ব্যাপন রিলেটেড একটা সৃজনশীল আমি করাবো, কারণ এই 2 টাইপ থেকে তুমি সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা, আমি বলে দিচ্ছি, মানে ইনশাল্লাহ আসবে। ওকে, এটা দেখো ব্যাপন, এখানে সৃজনশীলের দৃশ্যকল্পটা একটু ভালো করে বুঝবা, খুব কঠিন করে একটা দৃশ্যকল্প দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো দেখো কিভাবে প্রশ্নটা দিতে পারে তোমাকে। আর এভাবে তোমাকে দৃশ্যকল্প সাজিয়ে দিচ্ছে। এটা একটা বক্স, ওকে, এটা একটা বক্স। ধরো এখানে তোমাকে বলে দিচ্ছে প্রতীক, মানে সাধারণ প্রতীক, কিন্তু বলে দিচ্ছে এক্স, বলে দিচ্ছে ওয়াই, এখানে বলে দিচ্ছে তোমাকে পর্যায়, পর্যায়টা বলে দিচ্ছে ধরো দ্বিতীয় পর্যায়, আর এখানে তোমাকে বলে দিচ্ছে গ্রুপ নাম্বার 14, এখানে পর্যায় বলে দিল হচ্ছে 2, গ্রুপ নাম্বার 15। ভালো করে বুঝবা, এরকম একটা দৃশ্যকল্প তোমাকে দিল যে সাধারণ প্রতীক, পর্যায় এবং গ্রুপ। তার মানে এখান থেকে আমাকে বুঝতে হবে এক্স নামে যে মৌলটা আছে সে পর্যায় 2 এর 14 নাম্বার। তো 14 নাম্বার গ্রুপের পর্যায় 2 এর মৌলটির নাম কিন্তু কার্বন। নাম কি? কার্বন। আমি খুঁজে পাইছি, কারণ গ্রুপ 14 পর্যায় 2, তার নাম কার্বন, নয় আর কিচ্ছু হতে পারে না। তাহলে এখানকার এক্সটা হচ্ছে কার্বন। ওকে, ক্লিয়ার? 2 নাম্বার বলেছে, দেখো পারা যাচ্ছে কিনা, ওয়াই সাধারণ প্রতীক, এখানেও পর্যায় 2 গ্রুপ 15, পর্যায় 2 গ্রুপ 15, গ্রুপ 15 পর্যায় 2, ওই মৌলটি অবশ্যই নাইট্রোজেন, তাহলে আমাদের ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন।
ঠিক আছে, ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন। প্রশ্ন করলো কি দেখো, এক্স দ্বারা গঠিত হাইড্রাইট, এক্স দ্বারা গঠিত হাইড্রাইট, ওয়াই দ্বারা গঠিত হাইড্রাইট কোনটির ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা তো গলন, স্ফুটন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনীভবন, শীতলীকরণ এগুলো তো পড়বাই ক নম্বরের জন্য। তো এখানে যে সৃজনশীলটা দিয়েছে একটু ভালো করে বুঝো। এক্স আর ওয়াই কে চিনাই দিয়েছি, কার্বন আর নাইট্রোজেন। দেখো ভাইয়া, এক্স দ্বারা গঠিত হাইড্রাইট, ভয় পাবা না, হাইড্রাইট মানে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে এক্স এর সাথে। ওয়াই দ্বারা গঠিত হাইড্রাইট তার মানে হচ্ছে, এখানে ওয়াই না লিখে এন লিখে ফেলেছি, কেন ওয়াইটাই রাখি, তাই না, এন তো আমি বের করেছিলাম। ওয়াই দ্বারা গঠিত হাইড্রাইট তার মানে হচ্ছে ওয়াই এর সাথেও হাইড্রোজেন যোগ হবে, যোগ হলে একটা করে যৌগ হবে, ওই যৌগের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করতে হবে। তো চলো দেরি কেন, আমি বিক্রিয়াটাও তোমাকে বুঝিয়ে দিই, কারণ সবচেয়ে কঠিন প্রশ্নটা আমি আলোচনা করতেছি এখানে। খেয়াল করো, এটা সোজা করে থাকতে পারে পরীক্ষায়। খেয়াল করো ভাইয়া, এখানে এক্স এর হাইড্রাইট মানে কার্বনের হাইড্রাইট মানে কার্বনের সাথে হাইড্রোজেন যোগ করা লাগবে, কার্বনের সাথে হাইড্রোজেন যোগ করা লাগবে। তো কার্বনের তো হাত চারটা, তোমরা জানো, এই যে চারটা হাত, তার মানে এভাবে চারটা হাইড্রোজেন দরকার হবে। তো তুমি সমতার জন্য এখানে 2 দিয়ে দিলা, তাহলে এখানে যে যৌগটা পাইলা তার নামটা কি বলো তো? মিথেন। দ্যাটস ফানি, মানে যৌগটা পরিচিত তোমার, মিথেন। হাইড্রাইট মানে হাইড্রোজেন যোগ কার্বনের সাথে। তাহলে এবার দেখো তো পরেরটা নাইট্রোজেন। নাইট্রোজেনের সাথে আমাকে কি যোগ করা লাগবে? হাইড্রোজেন। তো নাইট্রোজেনের সাথে যখন আমরা হাইড্রোজেনটা যোগ করব, নাইট্রোজেনের সাথে যখন আমরা হাইড্রোজেনটা যোগ করব, তো নাইট্রোজেনের হাত কিন্তু 3টা, তাহলে 3 হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাইলাম বলো তো? অ্যামোনিয়া। তার মানে দেখো, নাইট্রোজেনের হাইড্রাইড যেটা আছে, নাইট্রোজেনের হাইড্রাইডটা হচ্ছে অ্যামোনিয়া আর কার্বনের হাইড্রাইডটা হচ্ছে মিথেন। দ্যাট মিনস, ওকে দেখা যায় না, আমি তাহলে একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই যে আমাদের এখানে চূড়ান্ত উৎপাদ প্রথমটাতে পাইছিলাম হচ্ছে মিথেন, আর এ পাশে এটা চূড়ান্ত উৎপাদ পাবো আমরা অ্যামোনিয়া। প্রশ্ন হলো কোনটার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো, কোনটার ব্যাপন হার বেশি ব্যাখ্যা করো। তুমি উত্তরে সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছ এভাবে যে উদ্দীপকের এক্সটা হচ্ছে কার্বন, এখান থেকে হিন্টস দিয়েছি, বুঝে নিয়েছো। ওয়াইটা হচ্ছে নাইট্রোজেন, হিন্টস দিয়েছি, তুমি বুঝে নিয়েছো। কার্বনের হাইড্রাইড মানে হচ্ছে মিথেন, নাইট্রোজেনের হাইড্রাইড মানে হচ্ছে অ্যামোনিয়া। এতটুকু বললেও কিন্তু হয়ে যাবে, দ্যাট ইজ নো প্রবলেম। কোনটার ব্যাপন হার বেশি? দেখো ভাইয়া, এটার আণবিক ভর বাড়ি করে স্যারকে দেখাবা 16, এটার আণবিক ভর বাড়ি করে দেখাবা হচ্ছে স্যার 17। তাহলে 16 আণবিক ভর মিথেনের, আর অ্যামোনিয়া হচ্ছে 17, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে ব্যাপন হার বেশি কার বলো তো? মিথেন। ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু ইনশিওর করো। আমি তোমাদের কমেন্টগুলো দেখি, যেহেতু সময় শেষ তাই একটু দ্রুত বললাম। এবং এই টাইপের সৃজনশীলটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার। আর 2 নাম্বার টাইপ তো বলে দিয়েছি, লেখচিত্র থেকে, বরফ, ঊর্ধ্বপাতন আর স্বাভাবিক। দেখো বোঝা যায় কিনা? মিথেন, অ্যামোনিয়া, ভেরি গুড। আরাফাত ইসলাম তপু লিখছে, মেনশন করেছে ফ্রেন্ডকে, আরাফাত ইসলাম মিথেন, মিথেন বুঝছি, জায়দাসান তপু বুঝছি। ওকে ভাইয়া, সবচেয়ে হার্ড করে একটা দেখাইছি, এত হার্ড করে নাও থাকতে পারে উদ্দীপক, এত প্যারা নাই, চিল, কারণ পরীক্ষার অনেক সময় আছে, সময়টা পাইয়া গেলা, কারণ 19 থেকে পরীক্ষাটা হয়ে যায়। তো ধৈর্য শক্তি ধরে রাখো। ওই যে বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে ধরে রাখাটা কঠিন। তো যে প্রিপারেশনটা নিয়েছিলা সেটা ধরে রাখাটাই হয়তো কঠিন হবে। তাই হাল ছেড়ে দিও না, ভালো করে পড়াশোনা করো, আমাদের সাথে থাকো। আমরা চলো শিখি এই প্ল্যাটফর্মটা তোমাদের সাথে আছি, তোমাদের ভালোর জন্য আছি। আজকে এই পর্যন্তই রাখতেছি, ইনশাল্লাহ ক্লাসটা বেশি বেশি শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও, এবং কেমন পারফরমেন্স হচ্ছে ভাইদেরকে জানাও। এবং এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, এবং লিঙ্ক সহ এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, তোমরা বেশ ক্যাপশনে দেওয়া আছে। তাহলে তোমরা চাইবো, অবশ্যই তোমাদের শাইন ভাই চাইবে তোমরা তাকে হেল্প করো, তাকে বিষয়গুলো জানাও, কারণ আজকে প্রথম ক্লাস হলো, কি অবস্থা, কিভাবে ক্লাস নিলে তোমাদের উপকার হবে, অবশ্যই অবশ্যই জানাবা। সো আবার দেখা হবে আগামী দিন। আজকে পর্যন্তই, ভালো থাকো সবাই, খোদা হাফেজ।